আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এই অধ্যায় থেকে স্থায়ী সম্পদ নিয়ে আলোচনা করব। স্থায়ী সম্পদ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে দৃশ্যমান সম্পত্তি, অদৃশ্যমান সম্পত্তি এবং হচ্ছে প্রাকৃতিক সম্পত্তি। দৃশ্যমান সম্পত্তি কোনগুলো? যে সকল সম্পত্তির বাস্তব অস্তিত্ব আছে এবং যা দেখা যায়, স্পর্শ করা যায়, ওই সকল সম্পত্তিগুলো হচ্ছে দৃশ্যমান সম্পত্তি। যেমন দালান কোঠা, আসবাবপত্র, জমি, ভূমি, যন্ত্রপাতি ইত্যাদি। আমরা এইসব যন্ত্রপাতি স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়। আর হচ্ছে জমি ও ভূমি ব্যতীত, জমি ও ভূমির উপর কোনো অবচয় ধার্য করা হয় না, বাকি সব স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়। তারপরে হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। অদৃশ্যমান সম্পত্তি গুলো হচ্ছে যে সকল সম্পত্তির বাস্তব কোনো অস্তিত্ব নেই, যা স্পর্শ করা যায় না, যা চোখে দেখা যায় না, এই সকল সম্পত্তিগুলো হচ্ছে অদৃশ্যমান সম্পত্তি। যেমন সুনাম, প্রতিষ্ঠানের সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক ইত্যাদি, এগুলো স্পর্শ করা যায় না, এগুলোর বাস্তব কোনো অস্তিত্ব নেই, এগুলোর উপর অবলোপন ধার্য করা হয়। এগুলোর উপর অবচয় ধার্য না করে অবলোপন ধার্য করা হয়। প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে কয়লার খনি, তেল ক্ষেত্র, তারপরে হচ্ছে বনাঞ্চল, এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। আমরা স্থায়ী সম্পদের উপর যেহেতু অবচয় ধার্য করি, আর এই অধ্যায়টা হচ্ছে অবচয়ের উপর, তাই আমরা কোন সম্পদের উপর কি ধরনের অবচয় ধার্য করি, এই কারণে আমাদের এই স্থায়ী সম্পদগুলোর জানতে হলো। অবচয় ধার্যের কারণ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ আর একটা হচ্ছে বাহ্যিক কারণ। প্রকৃতিগত বা স্বাভাবিক কারণে সম্পত্তির মূল্য হ্রাস পেতে পারে, এগুলোকে অভ্যন্তরীণ কারণ বলা হয়। প্রকৃতিগত বা স্বাভাবিক কারণে সম্পত্তির যে মূল্য হ্রাস পায়, সেই কারণটাকে এগুলোকে বলা হয় অভ্যন্তরীণ কারণ। আর বাহ্যিক কারণ হচ্ছে সম্পত্তির প্রকৃতিগত বা সাধারণ কারণ ব্যতীত, সম্পত্তির প্রকৃতিগত বা সাধারণ কারণ ব্যতীত যখন অন্য কোনো কারণে সম্পত্তির মূল্য হ্রাস ঘটে, তখন সেই কারণকে বাহ্যিক কারণ বলা হয়। অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়। অবচয় নির্ধারণের বিবেচ্য বিষয়। যখনই আমরা অবচয় নির্ধারণ করব, তার জন্য আমাদের প্রথমে কিছু বিবেচ্য বিষয় আলোচনা করতে হবে বা মাথায় রাখতে হবে। তার প্রথমটা হচ্ছে যে সম্পত্তিটার উপর আমরা অবচয় নির্ণয় করব, সেই সম্পত্তিটার মোট ব্যয় নির্ণয় করতে হবে। মোট ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? সম্পত্তিটা ক্রয় মূল্য, আমাদের সম্পত্তিটা ক্রয় করতে যে মূল্যটা ব্যয় করতে হয়েছে, সেই ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে পরিবহন ব্যয়, শুল্ক, সংস্থাপন খরচ ইত্যাদি। ক্রয় মূল্যের সাথে যোগ করতে হবে আনুষঙ্গিক খরচগুলো। ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচগুলো যোগ করার পর সম্পত্তির মোট ব্যয় আমরা পাবো। দ্বিতীয়টা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য। আনুমানিক কার্যকলাপ শেষ করে সম্পত্তি বিক্রি বা বিনিময় করে যে মূল্য পাওয়া যাবে বলে আশা করা যায়, সেটাই হচ্ছে অবশিষ্ট মূল্য। আনুমানিক কার্যকলাপ শেষ করে সম্পত্তি বিক্রি করে যে মূল্য পাওয়া যাবে বলে আশা করা হয়, ওই মূল্যটাই হচ্ছে ভগ্নাবশেষ বা অবশিষ্ট মূল্য। 3 নাম্বারটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য নির্ণয় করব। এখন অবচয়যোগ্য মূল্যটা আমরা কিভাবে নির্ণয় করব? সম্পত্তির মোট ব্যয়, এই যে আমরা ফার্স্টে নির্ণয় করেছিলাম সম্পত্তির মোট ব্যয়, এই সম্পত্তির মোট ব্যয় থেকে বাদ দিব ভগ্নাবশেষ মূল্য বা অবশিষ্ট মূল্য। এটা থেকে এটা বাদ দেওয়ার পর যে মূল্যটা পাবো, সেটাই হচ্ছে অবচয়যোগ্য মূল্য, মানে তার উপরে আমরা অবচয় ধার্য করতে পারবো। তাহলে সম্পত্তির মোট ব্যয় মাইনাস ভগ্নাবশেষ মূল্য। 4 নম্বরটা হচ্ছে অনুমিত আয়ুষ্কাল। অনুমিত আয়ুষ্কালটা হচ্ছে অবচয় ধার্য করার সময় সংশ্লিষ্ট সম্পত্তির অনুমতি কার্যকরী আয়ুষ্কাল বিবেচনা করা হয়। আয়ুষ্কাল, অনুমতি কার্যকরী আয়ুষ্কাল বিবেচনা করতে হবে। অনুমিত কার্যকরী আয়ুষ্কাল বিবেচনা করে আমাদের অবচয় ধার্য করতে হবে। আয়ুষ্কালটা 5 বছর, 10 বছর, 8 বছর, 12 বছর, যে কোনো আয়ুষ্কালে হতে হবে। সেই আয়ুষ্কালটা ধার্য করে আমাদের কি করতে হবে? বিবেচনায় এনে অবচয় ধার্য করতে হবে। এখন আমরা অবচয় নির্ধারণের পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। পদ্ধতি অনেকগুলোই আছে, তার মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে অলওয়েজ আসে, সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথমটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি,
দ্বিতীয়টা হচ্ছে ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি এবং তৃতীয়টা হচ্ছে মেশিন ঘন্টার হার পদ্ধতি। অবচয় নির্ধারণের পদ্ধতি, এই তিনটা পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব। সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতিটা আসলে কি? এর আরেকটা নাম হচ্ছে স্থির কিস্তি পদ্ধতি। স্থির কিস্তি পদ্ধতি, যে পদ্ধতিতে অবচয়যোগ্য সম্পত্তির ক্রয় মূল্যের ওপর নির্দিষ্ট হারে প্রতি বছর একই পরিমাণ অবচয় ধার্য করা হয়। এটার তাহলে কি হলো? প্রত্যেকটা বছর অবচয়ের পরিমাণ একই থাকবে, প্রত্যেকটা বছর অবচয় সমান থাকবে, সেটা হচ্ছে সরল রৈখিক পদ্ধতি। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। তারপরে হচ্ছে ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতি। ক্রমহ্রাসমান, এটা হচ্ছে প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ চেঞ্জ হবে। তৃতীয়টা হচ্ছে মেশিন ঘন্টার হার পদ্ধতি। আমরা মেশিনটা কত ঘন্টা চলবে বা কত ঘন্টা চলার উপর আমরা তার ঘন্টা প্রতি দিয়ে ভাগ করে যে অবচয়টা নির্ণয় করা হয় সেটা হচ্ছে মেশিন ঘন্টা হার পদ্ধতি। দেখো এখানে আমরা সূত্র লিখেছি। সরল রৈখিক পদ্ধতিতে যখন আমরা অবচয় নির্ণয় করব তার জন্য আমাদের এই দুইটা সূত্র খুবই ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে অবচয়ের হার নির্ণয় সূত্র। অবচয়ের হার নির্ণয় সূত্র হচ্ছে 1 ভাগ হচ্ছে আনুমানিক আয়ুষ্কাল বা আয়ুষ্কাল। আয়ুষ্কালটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে 1 ভাগ হচ্ছে আয়ুষ্কাল ইন্টু হচ্ছে 100। আমরা হার বলতে কি বুঝি? শতকরায় 100%-এর কত পার্সেন্ট। তারপরে হচ্ছে হার দেয়া না থাকলে কি? হার দেয়া না থাকলে আমাদের বার্ষিক অবচয় নির্ণয় করার সূত্রটি হচ্ছে এটা। এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা সূত্র, সবসময় মনে রাখবে। সম্পত্তির ক্রয় মূল্য, এটা কিন্তু মোট মূল্য না, এটা হচ্ছে সম্পত্তির ক্রয় মূল্য। জাস্ট খালি সম্পত্তিটা ক্রয় করতে কত টাকা খরচ হয়েছে সেই ক্রয় মূল্যটা, সেই ক্রয় মূল্য থেকে বাদ দিব হচ্ছে ভগ্নাব শেষ মূল্য। আমরা প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে আমাদের ওইটা এর জন্যই খুব ভালো করে বুঝতে হবে যে সম্পত্তির ক্রয় মূল্য থেকে বাদ দিব হচ্ছে ভগ্নাব শেষ মূল্য, তার সাথে ভাগ করব হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল দিয়ে যখন ভাগ করব তারপর আমরা কি পেয়ে যাব? বার্ষিক অবচয়। এই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তারপরে আমরা আলোচনা করব এখন ক্রমহ্রাসমান অবচয় পদ্ধতি। দেখো ক্রমহ্রাসমান, ক্রমহ্রাসমান বলতে আমরা কি বুঝি? ক্রমহ্রাসমানটা হচ্ছে যখন যে পদ্ধতিতে সম্পত্তির হ্রাসকৃত মূল্যের উপর শতকরা একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয় তাকে ক্রমহ্রাসমান জের পদ্ধতি বলা হয়। যে পদ্ধতিতে সম্পত্তির হ্রাসকৃত প্রত্যেক বছর যে অবচয় ধার্য করা হবে সেই অবচয় বাদ দেওয়ার পর যে মূল্যটা আসবে তার উপর আবার শতকরার একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয়, আর এই পদ্ধতিটাকে বলা হয় ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা হচ্ছে প্রথম শর্ত হচ্ছে আমরা ফার্স্টে অবচয় হার দেওয়া থাকবে, সেই হার থেকে আমরা একটা নির্দিষ্ট পরিমাণে অবচয় নির্ধারণ করব। সেই অবচয়টা আমাদের ক্রয় মূল্য থেকে বাদ যাবে। বাদ যাওয়ার পর দ্বিতীয় বছর সেই বাদকৃত হ্রাসকৃত টাকা আমরা কি করব? সাপোজ মনে করো এখানে 1 লক্ষ টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করা হয়েছে, অবচয় হচ্ছে 20,000 টাকা। তাহলে ক্রয় মূল্য থেকে বাদ দিব হচ্ছে প্রথম বছর, এটা প্রথম বছর। তাহলে অবচয় বাদ দিব, অবচয় বাদ দেওয়ার পর যে 80,000 টাকা আসবে দ্বিতীয় বছর আমরা সেই 80,000 টাকার উপরে আবার ওই একই পরিমাণ, সাপোজ এখানে মনে করো 1 লাখের উপর 20% অবচয় ধার্য করা হয়েছে, তাহলে আসলো কত? 20,000 টাকা। এই 20,000 টাকা বাদ দেওয়ার পর 80,000, এটার উপরে আবার 20,000 টাকা পরবর্তী বছরে অবচয় ধার্য করতে হবে। তাহলে এইভাবে যে একটা ক্রমান্বয়ে বা সারি বেঁধে যখন চলে তখন হচ্ছে ক্রমহ্রাসমান, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কমতে থাকবে, হ্রাস পেতে থাকবে, এটাই হচ্ছে ক্রমহ্রাসমান। আর তার উপর আমরা অবচয় ধার্য করতে থাকবো। তাহলে দেখো অবচয় ধার্যের হার বা অবচয় হার নির্ণয় করার জন্য আমাদের প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে সরল রৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়। এই যে আমরা অবচয়টা ধার্য করব এই টাকাটা সবসময় প্রত্যেক বছর সমান থাকবে। সমান থাকবে বলতে একই হার থাকবে। সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের হার এখানে প্রত্যেক বছর সমান হার থাকবে, আর এই ক্রয় মূল্যটা চেঞ্জ হতে থাকবে।
ক্রয় মূল্যটা চেঞ্জ হওয়ার ফলে আমাদের এটার উপরে আবার যখন আমরা 20% ধরবো তখন টাকার পরিমাণটা আবার অন্যরকম হয়ে যাবে। তা এটা হচ্ছে আমাদের অবচয়ের পরিমাণটা চেঞ্জ হতে থাকবে। সেই সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের সাথে ভাগ করতে হবে সম্পত্তির ক্রয় মূল্য মাইনাস ভগ্নাংশের শেষ মূল্য, এর সাথে গুণ করতে হবে 100 ইন্টু হচ্ছে 2। বা আমাদের আরেকটা সূত্র হচ্ছে অবচয় হার নির্ণয়। এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা সূত্র। 100% ভাগ হচ্ছে আয়ুষ্কাল ইন্টু হচ্ছে 2। 100% এখানে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? 100 ভাগ হচ্ছে আয়ুষ্কাল। আয়ুষ্কাল যদি 20 হয় বা 5 হয় তাহলে 5 দ্বারা ভাগ করব, যদি 10 হয় 10 দ্বারা ভাগ করব। সাপোজ এখানে যদি 100% ভাগ হচ্ছে 10 ইন্টু হচ্ছে 2, তাহলে আমাদের এখানে কত আসে? 10 10 100 ইন্টু হচ্ছে 2, তাহলে এখানে আসবে হচ্ছে 20%। তাহলে আমাদের অবচয় হার নির্ণয় হবে কত? 20%। তারপরে একটু দেখো এখানে কি বলা হয়েছে, মেশিন ঘন্টার হার। মেশিন ঘন্টা হার নির্ণয়ের যে সূত্রটা সেটা হচ্ছে এই সূত্রটা খুব একটা ইম্পর্টেন্ট সূত্র, তাই আমি তোমাদের সবচেয়ে সহজে আর ছোট করে বোঝানোর জন্য আমি যে সূত্রগুলো দিয়েছি এই কয়েকটা সূত্র, 4-5টা সূত্র তোমরা খুবই ভালো করে মুখস্থ করে ফেললে অঙ্ক করার সময় তোমাদের আর কোনো ঝামেলা হবে না। দেখো এখানে কি বলা হয়েছে, মেশিন ঘন্টা হার। মেশিন ঘন্টা হার নির্ণয় করার সূত্র হচ্ছে ঘন্টা প্রতি অবচয় নির্ণয় করার সূত্র। ঘন্টা প্রতি প্রত্যেক ঘন্টায় কত টাকা অবচয় হয় সেই অবচয় নির্ণয় করার সূত্র হচ্ছে মেশিনের ক্রয় মূল্য। মেশিনের ক্রয় মূল্য তার সাথে বাদ দিতে হবে ভগ্নাংশ শেষ মূল্য, ভগ্নাংশ শেষ মূল্য। মেশিনের ক্রয় মূল্য মাইনাস হচ্ছে ভগ্নাংশ শেষ মূল্য, ভাগ করতে হবে মেশিন ঘন্টা। মেশিনটা আসলে কত ঘন্টা চলে সেই ঘন্টা দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা এই কয়েকটা সূত্র খুব ভালো করে শিখে ফেলবো, আর শিখে নেক্সট ক্লাসে আমরা এই অবচয় অধ্যায় থেকে অঙ্ক করব। আমি আশা করি সবাই সূত্রগুলো মুখস্থ রাখবে, তাহলে আমার ভিডিওটা দেখলে তোমরা অঙ্কটা খুব সহজে আয়ত্ত করতে পারবে, ধরতে পারবে যে না এখানে তো এই সূত্রটা ব্যবহার করা হবে। আর অঙ্কগুলো খুবই সহজ যদি তুমি সূত্রগুলো পারো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আমার জন্য দোয়া করবে, লাইক করবে, আর আমার সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।